নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম লেখিকা দেবযানী চ্যাটার্জির একটি তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প। আপনারা কিন্তু অনেকেই আমাদের চ্যানেলের গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রিপশনটা কিন্তু ফ্রি। আর আপনাদের জন্য আমরা নিয়ে আসছি প্রতি সপ্তাহে এমনই দারুণ দারুণ তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প। তাই গল্পগুলি সবার আগে শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর সাবস্ক্রিপশন করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। আর আমাদের উপস্থাপন এবং গল্প আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প। কে যেন আমার কানে কানে বলল, এখান থেকে চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও, না হলে বিপদ, ভয়ঙ্কর বিপদ। কে বলল কথাটা? হ্যাঁ, এদিক ওদিক তাকিয়েও কাউকেই দেখতে পেলাম না। জানো, এইরকম আমার অনেকবার হয়েছে। বিপদে পড়ার আগে কে যেন আমাকে সতর্ক করে দিয়েছে। সেবারে প্রচণ্ড বৃষ্টি। আমাকে যেতে হবে এক যজমানের বাড়ি, মেদিনীপুর। কিন্তু সারাদিন ধরে এমন বৃষ্টি যে যেতেই পারলাম না। কাঁসাই নদী মানে কংসাবতী, যার ভালো নাম, সেই নদী পেরিয়ে যেতে হবে। কিন্তু বৃষ্টিতে নদী ফুলে ফেঁপে উঠেছে, নৌকো চলাচল বন্ধ। কোথায় যাই, কি করি, কিছুই ভেবে পাচ্ছি না। নদীঘাটে আরো কয়েকজন ছিল। সবাই মিলে স্থির করা হলো যে আজ রাতটুকু কোনো মন্দির চত্বরে কাটিয়ে দিয়ে কালকে দেখা যাবে। আর ফিরে যে যাব তারও তো কোনো উপায় নেই। গ্রামের রাস্তা, বর্ষায় এমন কাদা যে হাঁটবারই উপায় নেই। যাই হোক, সন্ধে হয়ে আসছে, রওনা দিলাম। কোথায় মন্দির পাবো তাও জানি না। নদীর ধার নির্জন, বাড়িঘর নেই। তখনকার দিনের বেশিরভাগ গ্রামের মানুষই ছিলেন দরিদ্র। তো সেরকম কারো বাড়ি নেই যে রাতের মতন আশ্রয় নিব। তো কি আর করা যাবে, হাঁটতে থাকলাম। নদীর ধার ধরে হাঁটতেই থাকলাম। কিছু দূর যাওয়ার পর একটা ঝোপঝাড় জঙ্গল মতো দেখতে পেলাম। তার পাশ দিয়ে একটা রাস্তা বেঁকে গেছে গ্রামের দিকে, কিন্তু সেদিকে কোনো আলো দেখা যাচ্ছে না। তো ওই জঙ্গল মতো জায়গাটা থেকে কয়েকটা আলো দেখা যাচ্ছিল। একটা মন্দিরের মতো কিছু দেখা গেল। তো আমরা সেই দিকেই গেলাম। হ্যাঁ, ঠিকই, একটা ছোট মন্দির রয়েছে সেখানে। মন্দিরের সামনে একটা বড় চাতাল রয়েছে। প্রদীপের আলোয় দেখা গেল যে ভিতরে একটা বন্ধ দরজা রয়েছে। এককালে মন্দিরটা মনে হয় বেশ বড়ই ছিল, এখন ভেঙে গেছে। শুধু একটা মূর্তি যেখানে রয়েছে সেই জায়গাটা ভালো রয়েছে। মন্দিরের চারপাশে বাগান মতো রয়েছে, বড় বড় গাছ, একটা কুয়ো রয়েছে। আমরা সেই কুয়োর জলে হাত পা ধুয়ে এলাম, কারণ হাঁটু অবধি কাদা হয়ে গিয়েছিল। চাতালের ওপর উঠে বসলাম, আর বাকি দুজন নিজেদের মধ্যে দেখলাম কথা বলছে। দুজনকে দু ভাই বলে মনে হয়। এদের মধ্যে একজনকে লক্ষ্য করে আমি বললাম, চিন্তা করো না, যাকে দেখতে যাচ্ছ সে ভালো আছে। আপনি কি করে জানলেন আমরা কাউকে দেখতে যাচ্ছি? সে আর কঠিন কাজ কি, তোমরা এই বৃষ্টি মাথায় করে বেরিয়েছ। নৌকো চলবে না শুনে যেভাবে ভেঙে পড়েছিলে, তখনই আমার মনে হলো যে তোমরা নিশ্চয়ই কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছ। হ্যাঁ, ঠিকই বলেছেন, মাকে দেখতে যাচ্ছি। গাঁয়ের একজন লোকের সাথে দেখা হয়েছিল গাঁয়ের বাজারে।
ওখানেই একটা কাপড়ের দোকানে আমরা কাজ করি। তার থেকে শুনলাম মা খুবই অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম বটে, কিন্তু পথে যে এমন বিপদে পড়ব তা তো ভাবিনি। তোমরা বিপদে পড়লেও দেখবে ওদিকের বিপদ কেটে যাবে। হ্যাঁ, এমন সময় দেখলাম একজন লোক ধীর পায়ে আমাদের সামনে দিয়ে কুয়োর কাছে চলে গেল। ভালো করে হাত পা ধুয়ে সে আমাদের কাছে এসে বসলো। আমার দিকে তাকিয়ে একটু হাসলো যেন। আমি কিছু বুঝতে পারলাম না কি ব্যাপার। লোকটা এমনভাবে আমার দিকে তাকিয়ে হাসলো যেন কতদিন ধরে আমাকে চেনে। লোকটার চেহারা সৌম্য দর্শন, বয়স ওই 30 থেকে 32 হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। পরনে আধময়লা ধুতি আর ফতুয়া, কাঁধে একটা চাদর। সে সবার দিকে একবার তাকিয়ে বলল, বিড়ি টিড়ি আছে নাকি? বার করো দেখি, একটু ধোঁয়াটা নি। ওই দুই ভাইয়ের একজন বিড়ি বের করে তার হাতে দিল, আমাকেও দিল একটা। তো লোকটা বিড়ি টানতে টানতে বলল, আর কি, ঝুলিতে যা আছে বের করে ফেলো, দুটি চালে ডালে বসিয়ে দাও, রাতটা কাটাতে হবে তো, খালি পেটে তো ঘুম আসবে না। দুই ভাইয়ের মুখ দেখে মনে হলো তারা বেজায় বিরক্ত হয়েছে লোকটির উপর। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তার উপর আবার নানা রকম আবদার। লোকটা আবার বলল, হ্যাঁ, তোমাদের রান্না করতে হবে না, রান্না ইনি করবে। এই চক্রবর্তী মশাই বামুন ঠাকুরের হাতে রান্না খাবে, তোমরা অনেক পুণ্য হবে গো। কই দেখি বের করো, দেরি করছো কেন? ঘুম এসে গেছে। এই বলে সে একটা বড় করে হাই তুলল, যেন সত্যিই তার খুব ঘুম পাচ্ছে। আর আমিও একটু অবাক হলাম, বুঝলে। আমি যে চক্রবর্তী, লোকটা কি করে জানলো? অদ্ভুত। দু ভাইয়ের একজন ঝোলা থেকে চাল ডাল বের করলো, তারপরে বলল, এই নাও, কিন্তু রান্না হবে কিসে আর কাটি বা কোথায়? জলেতে সব ভিজে গেছে। বেশ হবে, আমি সব জোগাড় করে আনছি, ইচ্ছে হলেই উপায় হয়। আজ যখন বর্ষার মধ্যে খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে, সব জোগাড় হয়ে যাবে। এই বলে সে মন্দিরের পিছনে চলে গেল। 2 মিনিটের মধ্যে একটা মাটির সরা আর কিছু শুকনো কাঠ নিয়ে ফিরে এলো। বলল, তাড়াতাড়ি চড়িয়ে দাও দেখি, আমার আবার বেশিক্ষণ জেগে থাকতে পারি না। যাই হোক, রান্না হলো। মন্দিরের দুয়ারে প্রদীপ জ্বলছিল, তাতেই মোটামুটি আলো ছিল। আর বাগানে কলা গাছ ছিল, তো কলা পাতা নিয়ে এসে খাওয়া হলো। কিন্তু লোকটা, বুঝলে, খেলো খুবই কম, অথচ সেই খাবার জন্যই সবাইকে জোরাজুরি করছিল। তো সে বলল, বেশি খেয়ে গভীরভাবে ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখব কেমন করে? তাছাড়া এমন একটা জায়গা, সবাই মিলে ঘুমিয়ে পড়লে হবে? কাউকে তো জেগে থাকতে হবে। এমন জায়গা মানে? এখানে কোনো বিপদ আছে নাকি? আপনি কি এখানেই থাকেন? আমি এখানে সেখানে সব জায়গাতেই থাকি, কোনো বিপদ নেই এখানে। কিন্তু মা কালীর থান, যদি মা কালী রাত্রে ভক্তদের দেখতে আসেন, তার জন্য কাউকে একটা তো জেগে থাকতে হবে নাকি? তা তোমরা আমার দিকে অমনভাবে চেয়ে আছো কেন বাবু? খাও খাও, খেয়ে ঘুমাও। কাল ভোরে উঠে প্রথমে যে নৌকো পাবে তাতেই চলে যেও, বাড়ি গিয়ে চন্দ্র দর্শন করবে, কেমন? শেষের কথাগুলো দু ভাইয়ের উদ্দেশ্যে। তুই ঘুমিয়ে পড়, যদি তোর যেতে দেরি হবে কালকে যেতে পারবি না। এই বলে সে শুয়ে পড়ল। মনে হলো যেন ঘুমিয়েও পড়ল। আমার নামটা কেমন যেন চেনা চেনা লাগলো। আমিও তো কালকেই যাব। তো আমাকে কেন বলল যে আমি যেতে পারবো না? আশ্চর্য। যাই হোক, মুখ ধুয়ে এসে দুই ভাই দেখলাম শোয়ার উদ্যোগ করছে। আমিও তাই করলাম। এখন আর বৃষ্টি নেই, মনে হয় কাল ভোরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো ভোরবেলা ঘুম ভাঙতে দেখি আমি একাই শুয়ে আছি, আর কেউ নেই। আকাশ পরিষ্কার হয়েছে,
তো তাড়াতাড়ি নদীর ঘাটে যেতে হবে, নৌকো ছেড়ে দিলেই তো মুশকিল। কিন্তু বুঝলে, তাড়াতাড়ি উঠে নদীর ঘাটে যেতে গিয়ে ঘটল এক বিপত্তি। কাদার মধ্যে পা পিছলে পড়ে গিয়ে পায়ে ভীষণ ব্যথা লাগলো। তাও কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে নদীর ঘাটে গিয়ে দেখি নৌকো তখন মাঝ নদীতে। হলো না, যাওয়ার হলো না। কি আর করব, খোঁজ নিলাম আবার কখন নৌকো ছাড়বে, তো সে নাকি আজ আর এপার থেকে যাবেই না নৌকো। ওই নৌকোটাই কেবল ফিরে আসবে। আজ নাকি নদীতে বান আসবে, তাই নৌকো যাবে না। এই পর্যন্ত বলে তারানাথ থামল। আগেই চা খেয়ে আজ আমাদের গল্প শুরু হয়েছিল। কিশোরী বলল, জানেন ঠাকুরমশাই, দৈব ঘটনা বলে বোধহয় একটা কিছু ব্যাপার আছে। আমাদের আপিসের একজন ভদ্রলোক কপাল জোরে বেঁচে গেছেন ট্রেন দুর্ঘটনা থেকে। তিনি বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ শুকনো মাটিতে আছাড় খেলেন, একেবারে পা ভেঙে গেল। তার পশ্চিমে কি কাজ ছিল, তা ওই ট্রেন ধরেই যাবেন, ব্যাস হয়ে গেল। তারপরেই খবরের কাগজে দেখলেন ওই ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে, বেশ কয়েকজন মারাও গেছে। ওই ভদ্রলোকের পা ভাঙল বটে, তবে তিনি হয়তো প্রাণে বেঁচে গেলেন। তারানাথের মুখে ধরানো পাসিং শো সিগারেটটা শেষ হয়ে এসেছিল। শেষ টানটা দিয়ে নিয়ে নারকেলের মালায় সিগারেটের শেষ অংশটা গুঁজে দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, দেখো বিভূতি, দৈব বলে একটা কথা তো আছেই, তোমরা সেটা মানতে যাও না। ওই ভদ্রলোকের একটা দুর্ঘটনার যোগ ছিল এই সময়, কিন্তু বড় কিছু না, তাই অল্পের উপর দিয়ে গেল। আমারও তো তাই। ধরো, ওই দিন আমি পা পিছলে পড়ে না গেলে আমার সেখানে যে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, সেটা তো আর হতো না। তো সেটা আমার কপালে ছিল। শুধু আমার কপালে নয়, আরো কয়েকজনের কপাল আমার সাথে জুড়ে গিয়েছিল। আর একটা কথাও তোমরা জানবে, যদি কোনো মানুষের খারাপ কিছু হবার থাকে, তার সাথে সেটা হবেই, তুমি যতই তাকে সাবধান করার চেষ্টা করো না কেন। আর যদি ভালো কিছু হওয়ার থাকে, তাহলে জানবে সেটাও নিশ্চিত হবে। কোনো কিছুই তাকে আটকাতে পারবে না, বুঝতে পারলে? আচ্ছা, এবার এবার বলুন, আপনি পা পিছলে পড়ে গেলেন, তারপরে? তারপরে আর কি, খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই মন্দিরেই আবার ফিরে এলাম। আমার ঝোলায় একটা তেল ছিল, পায়ে লেগেছিল বেশ, তো সেই তেলটা মালিশ করছিলাম। দেখলাম আবার মেঘ পড়ে আসছে, বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। তো একটু চিন্তায় পড়ে গেলাম। এত বৃষ্টি বাদলে সেখানে ওই যজমান বাড়িতে পৌঁছবো কি করে? অথচ তারা বারবার করে বলে গেছে আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের গ্রামে, সেই নূরপুরে পৌঁছে যাই। মনে পড়ে গেল আমার গত রাতের সেই অদ্ভুত লোকটির কথা। সে কিন্তু বলেছিল যে আমি আজকে যেতে পারবো না। যাই হোক, বসেছিলাম, এমন সময় ওই মন্দিরের পুরোহিত এলো। মন্দিরের দরজা খুলে সে পুজোর ব্যবস্থা করতে লাগলো। আমিও তার সাথেই গল্প জুড়ে দিলাম। মন্দিরের দরজা খুললে প্রতিমা দর্শন করলাম। চোখে পড়ল যে কালী মূর্তিটি ছোট হলেও তার গায়ে বেশ সোনার গহনা রয়েছে। পুরোহিতের থেকে জানলাম যে এই মূর্তি কোনো এক সময় ডাকাতদের প্রতিষ্ঠিত। আগে নাকি এই অঞ্চলে খুবই ডাকাতের উৎপাত ছিল। এখনো মাঝে মাঝে নৌকায় যে সমস্ত মালপত্র আসে, তাতে ডাকাতদের আক্রমণ হয়। পুরোহিত তার বাবার আমল থেকেই এই মন্দির দেখে আসছে। আগে তার বাবা পুজো করতেন, আর এখন তিনি পুজো করেন। গঞ্জের ব্যবসায়ীরা সবাই মিলে মন্দিরের খরচ চালায়। ডাকাতদের তারা সন্তুষ্ট রাখে, না হলে তাদের বাড়িতেই ডাকাত পড়ে। আগে নাকি ডাকাতরা নরবলিও দিত এখানে, তো এখন কালী পুজোর সময় ছাগ বলি হয়।
এই মন্দির নাকি খুবই জাগ্রত, অনেকেই মানত করে। পুরোহিত নিত্য পুজো সেরে চলে গেল। আমাকে একটু ঠাকুরের প্রসাদ দিয়ে গেল। আমি আর সেদিন রান্নার হাঙ্গামায় গেলাম না, বুঝতে পারলে। কাছে যা চিঁড়ে মুড়ি গুড় ছিল সেসবই খেয়ে কাটিয়ে দিলাম। বিকেলে আবার পুরোহিত এসে প্রদীপ জ্বালিয়ে চলে গেল। গাঁয়ের দু একটা লোক তখন ঠাকুর প্রণাম করতে এসেছিল। মন্দিরটা লোকবসতি থেকে বেশ দূরে, নদীর ধার, চারপাশে জঙ্গল, খুব একটা লোকজন কেউ আসে না। আর তাছাড়া ডাকাতের ভয়ও আছে। তাই কালী মূর্তির গায়ে সোনার গয়না থাকলেও কেউ সেদিকে চেয়ে দেখে না। চুরি করার কথা তো ভাবতেই পারে না। আমি ব্রাহ্মণ শুনে একজন তার বাড়িতে যাওয়ার জন্য যেতে বলেছিল, কিন্তু আমি রাজি হলাম না, কারণ কাল ভোরবেলা আমাকে নৌকোটা ধরতেই হবে। সে পরে একজনের হাত দিয়ে একটা সিধে পাঠিয়ে দিলে আমায়। রাতে সেই আতপ চাল একটু সিদ্ধ করে খেয়ে নিলাম। কিছুটা ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ হঠাৎ মনে হলো আমার চারপাশে কারা যেন উপস্থিত হয়েছে। তারা এসে গেছে? কারা তুমি জানো? তেনারা যারা শ্মশানে থাকেন, আপনি যেখানেই যান তেনারা আসেন কি না? ঠাট্টা করছো তাই তো? ভাবছো যে ভূত প্রেত এসে হাজির হয়েছে আমার চারদিকে, তাই তো? সে গুড়ে বালি। চোখ খুলে দেখলাম যারা হাজির হয়েছে তারা সব হলো হাট্টা কাট্টা জোয়ান মানুষ, তেল চকচকে গা, হাতে লাঠি, রামদা, এইসব অস্ত্রশস্ত্র। হ্যাঁ, তারা ডাকাত। ডাকাতির আগে তারা মন্দিরে পুজো দিতে এসেছে। বুঝতে পারলে কিছু? আপনি দেখলেন চোখের সামনে জ্যান্ত ডাকাত? একজন লম্বা চওড়া চেহারার মানুষ আমাকে গম্ভীর গলায় বলল, কে তুই? এখানে কি করছিস? আমি তারানাথ চক্রবর্তী। বিপদে পড়ে এই মন্দিরে একটু আশ্রয় নিয়েছি, কালকেই চলে যাব। পেন নাম হই ঠাকুর মশাই, কিছু মনে করবেন না। এই তোরা সব এদিকে আয়। ঠাকুর মশাই, আমাদের পুজোটা করে দিন। ডাকাতের সর্দার একেবারে হুকুমের সুরে আমাকে কথাটা বলল। একটা ছাগ শিশু নিয়ে এসেছে তারা, বলি দিয়ে সেই রক্তে তাদের রামদা রাঙিয়ে নিয়ে তারা যাবে ডাকাতি করতে। ছাগ শিশুটি ত্রাহিসারে চিৎকার করছে। ডাকাতদের জন্য পুজো করতে আমার একেবারেই ইচ্ছে করল না, বুঝতে পারলে। বললাম, না, আমি তোমাদের জন্য পুজো করতে পারবো না। তোমরা ডাকাতি করতে যাচ্ছ, মানুষকে লুটপাট করে সব কেড়ে নেবে, বাধা দিলে হয়তো মেরেও ফেলবে। না 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 না, আমি তোমাদের এই পাপ কাজের সাথী হতে পারবো না, না, কিছুতেই না। ছেড়ে দাও, তোমরা বরং ওই নিরীহ ছাক শিশুটিকে ছেড়ে দাও। তোমাদের পাপ কর্মের জন্য ওই নিরীহ পশুটাকে বলি দেবে কেন, বলো কেন? আমার কথা শুনে ডাকাত সর্দার একটা আওয়াজ করে উঠল মুখ দিয়ে। তার একজন সঙ্গী এসে রামদাটা আমার গলায় ঠেকালো, কিন্তু ডাকাত সর্দার এসে তার হাত থেকে রামদাটা কেড়ে নিল। বলল, সরে যা, ব্রাহ্মণ মানুষের গায়ে হাত দিলে মহাপাপ হবে। আজ অনেক দিন পরে কাজে যাচ্ছি, আমিই পুজো করব। এই বলে সে মন্দিরের তালাটা খুলে ফেলল। এক ঝুড়ি জবা ফুল মায়ের পায়ের কাছে ছুঁড়ে দিল, আর তারপর মায়ের সামনে মেঝেতে মাথা ঠুকে ঠুকে কয়েকবার প্রণাম করল। তার এক সঙ্গী ছাক শিশুটাকে মাটিতে নামিয়ে শক্ত করে ধরল। সর্দার রামদাটা নিয়ে এক কোপে তার মাথাটা একেবারে আলাদা করে দিল। ফিনকেই দিয়ে রক্ত ছুটল। সেই রক্তমাখা রামদাটা নিয়ে আবার সে মায়ের পায়ের কাছে রেখে বারবার করে প্রণাম করল। তারপর তিল, সিঁদুর আর সেই রক্তের তিলক তারা প্রত্যেকে কপালে লাগিয়ে নিল। তারপর আমার দিকে ফিরে বলল, তুমি ব্রাহ্মণ, তাই তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু তোমাকে এখানে বেঁধে রেখে যাব, যাতে তুমি গ্রামের লোকজনকে খবর দিতে না পারো। এতক্ষণ ধরে আমি তাদের কাজকর্ম দেখছিলাম, তো একজন এসে আমার হাত পা বেঁধে দিল। তারা যখন চলে যাচ্ছে আমি বললাম,
যাচ্ছ যাও, কিন্তু তোমাদের তোমাদের কাজ সফল হবে না। হ্যাঁ, এটাই হবে তোমাদের ডাকাতির শেষ দিন। অভিশাপ দিও না হে ঠাকুর মশাই, এই শিবে ডাকাতের মুখের উপরে এইসব কেউ বলে না। আজ পর্যন্ত শিবে ডাকাত কখনো খালি হাতে ফিরে আসেনি। এই বলে তারা সবাই চলে গেল। বলি দেওয়া ছাগলটার ধড় আর মুন্ডুটাও নিয়ে গেল। আমি মনে মনে কালীমায়ের মূর্তির দিকে তাকিয়ে বললাম, মা, এই পাপ জীবন থেকে এদের মুক্তি দাও, মুক্তি দাও। তো যাই হোক, তখন রাত্রি, চারিদিক নির্জন। প্রদীপটা টিম টিম করে জ্বলছিল। তারা কালী মূর্তির সামনের দরজাটা বন্ধ করে দিয়ে গিয়েছিল। আমি আস্তে আস্তে প্রদীপটার দিকে পিছন ঘুরে বসে হাত বেঁধেছিল যে গামছাটা দিয়ে, সেটা আগুনের উপর ধরলাম। একটু গরম লাগছিল বটে, কিন্তু গামছাটা পুড়ে যেতে হাতের বাঁধনটা খোলা সহজ হয়ে গেল। পাটাও বেঁধেছিল, তো হাতটা খুলে যেতে পাটা খোলাও সহজ হয়ে গেল। তো তারপর আর কি করি, মন্দিরের দেওয়ালে পিঠ দিয়ে বসে একটু ঘুমোবার চেষ্টা করলাম। ভালো ঘুম হলো না সারা রাত। তাই ভোরবেলা আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে পড়ার জন্য প্রস্তুত হলাম। তো হঠাৎ মনে হলো যে কালী মূর্তির গায়ে তো অনেক গহনা ছিল, সেগুলো ঠিক আছে তো, একবার দেখে নিই বরং। কারণ না হলে আমি এখানে যে রাত কাটিয়েছি এটা তো সবাই জানে, তো আমার ওপরেই দোষ পড়বে শেষমেশ। দরজাটার তালা ভেঙে গিয়েছিল, সেটা ভেজানো ছিল। খুলে দেখলাম যে না, হ্যাঁ, মায়ের গহনা সব ঠিক আছে। কিন্তু আর একটা জিনিস আমার চোখে পড়ল ভালো করে দেখতে গিয়ে। দেখলাম যে একটা বাল গোপালের মূর্তি, হ্যাঁ, অষ্টধাতুর তৈরি একটা বাল গোপালের মূর্তি, বেশ সুন্দর। কালীমায়ের মূর্তির অদূরেই রয়েছে। আমি আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিলাম। কুয়োর জলে একটু হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম। মনে মনে বললাম, মন্দিরের দরজা হাট করে খোলা থাকলেও কারো কিছু নেবার সাহস এখানে হয় না, কারণ সবাই জানে যে এটা হলো ডাকাতে কালীর মন্দির। ও, তাহলে ডাকাতের হাতে পড়ার অভিজ্ঞতাও আপনার হয়েছে। আমরা ভাবতাম বুঝি শ্মশানে মশানে ঘুরে আপনার কেবল ওই ভূত প্রেত পিশাচের হাতে পড়ারই অভিজ্ঞতা আছে। তবে এই ডাকাতদের হাত থেকে আপনি কিন্তু সহজেই ছাড়া পেয়ে গেলেন। অন্য ডাকাতরা হলে হয়তো আপনাকে ছাড়তো না। হ্যাঁ, কি বলো বিভূতি? আসলে ডাকাত হলেও তারা কিছু নিয়ম নীতি মেনে চলে। পরকালের ভয় সবার থাকে, আর ডাকাতির নিয়ম হচ্ছে ডাকাতি বাধা দিলেই তারা খুন করতেও ছাড়ে না। তুমি চুপচাপ তাদের কাজ করতে দাও, তারা কিচ্ছু করবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই বলেছ। আর আমাদের ঠাকুর মশাই কত কাপালিক পিশাচের হাত থেকে নিজেকে মুক্ত করে নিয়ে এসেছে। সামান্য ডাকাত তারা আর কি করবে। নিন ঠাকুর মশাই, আবার শুরু করুন। তা সেদিন সকালে নৌকা পেলেন? বেশ বলছো, বলো। তোমাদের কথায় আমি আর কিছু মনে করি না কিশোরী। হ্যাঁ, শ্মশানে ঘুরে সাধুদের সংস্পর্শে এসে কিছু ক্ষমতা তো আমার হয়েছিলই। তবে শুধু ক্ষমতা নয়, মধুসুন্দরী দেবীও আমাকে রক্ষা করেছেন বহুবার। বিপদেও যেমন পড়েছি, রক্ষাও তেমন পেয়েছি। এই ঠাকুর মশাই, কিশোরীর কথায় আপনি কিছু মনে করবেন না তো? আপনি আর একটা সিগারেট ধরিয়ে বাকি গল্পটা শেষ করুন, কেমন? বাকি গল্প বলছো কি? হ্যাঁ, গল্প তো এখনো শুরুই হয়নি। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আর একটা সিগারেট ধরিয়ে নি। কথার মাঝখানে তাল কেটে গেলে কথা বলার মেজাজটাই আবার ফিরিয়ে আনতে সময় লাগে। দাঁড়াও। দেখো, আসল গল্প তো বাকি আছে। আমি যে যজমান বাড়িতে যাচ্ছি, হ্যাঁ, কেন যাচ্ছি, তারা কেন আমাকে জরুরি তলব করে ডেকে পাঠিয়েছে, সে কথাটা কি বলেছি তোমাদের? না বলেনি, শুধু যজমান বাড়িতে যাচ্ছেন এই কথা বললেন। তারপর কি হলো?
এই সে কথাই তো বলছি, যাচ্ছিলাম নূরপুর, সেখানেই আমার যজমান বাড়ি। কাঁসাই নদী পার হয়ে তারপর আবার যেতে হবে গরুর গাড়ি করে। তাড়াতাড়ি করেই নদীর ঘাটে আসছিলাম, কারণ আজ নৌকো ধরতেই হবে। সকালবেলাতেই একটা নৌকো ছাড়বে জেনে গিয়েছিলাম। আগের দিন তেমন আর বৃষ্টি হয়নি, কাদা কিছুটা শুকিয়ে এসেছে। তবে নদীর ধারের পলিমাটি সে তো আর শুকোয়নি। আর তাছাড়া গতকাল বান এসেছিল, নদীর জল অনেকটা পাড়ের দিকে এগিয়ে এসেছিল, তাই আরও বেশি যেন কাদা কাদা। কিন্তু সেই সকালেই নদীর ধারে দেখলাম বেশ ভিড়। দুদিন নৌকো ঠিকমতো চলেনি, আর তাছাড়া ওই ঘাট দিয়েই আশেপাশের গঞ্জের ঘাটে মালপত্র আসা যাওয়া করে, কাজেই যাত্রীর ভিড় স্বাভাবিক। কিন্তু আমার মনে হলো যে এ শুধু নৌকোর যাত্রীরা নয়, নৌকোর যাত্রীরা নয়, আরও অনেক লোক জটলা করেছে। শুনলাম গত রাতে একটা নৌকো ডুবি হয়েছে। একজন ব্যবসায়ীর নৌকোয় ডাকাত পড়েছিল, ডাকাতরা মালপত্র লুট করে তাদের ডিঙি নৌকোতে উঠেছিল, আর সেই সময় তাদের ডিঙি নৌকোটা জলের ঘূর্ণিপাকের মধ্যে পড়ে যায়। ডাকাতদের নৌকোটা ভীষণভাবে ঘুরতে ঘুরতে উল্টে যায়। ডাকাতরা মনে হয় কেউই আর বাঁচেনি। শুনে আমি মনে মনে বললাম যে বাঁচার কথাও ছিল না, কারণ সেটাই তাদের শেষ ডাকাতি ছিল, এটাই ছিল তাদের শেষ পরিণতি। তো যাই হোক, নৌকো ছেড়ে দেওয়ার সময় হলো। আমি গিয়ে বসলাম। ভাদ্রের ভরা নদী, তার উপর দুদিন ভালো বৃষ্টি হওয়ার ফলে নদীর দুকুল ছাপিয়ে জল বয়ে চলেছে। মা গঙ্গার নাম নিয়ে ভেতরে গিয়ে বসলাম। কিন্তু ঠাকুরমশাই, আপনি যজমান বাড়িতে কেন যাচ্ছিলেন সেটা কিন্তু এখনো বলেননি। খুব জরুরি দরকারে নাকি যাচ্ছিলেন? হ্যাঁ, সেটাই তো বলছি। নূরপুরে আমি আগেও গেছি। একবার তাদের বাড়িতে শান্তি সস্তায়ন পুজো হয়েছিল, তো আমি সেই পুজো করেছিলাম। তারা হলো সাহা, কাপড়ের ব্যবসায়ী। 4 ভাইয়ের মধ্যে বিবাদ, 2 ভাই একদিকে আর অন্য 2 ভাই হলো আরেক দিকে। ছোট 2 ভাইয়ের হয়ে আমি পুজো করেছিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা আলাদা হয়েই গিয়েছিল। তো তারপর আর বহুদিন তাদের সাথে কোনো যোগাযোগ ছিল না। আসলে আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াই তখন, সেই জন্যই যোগাযোগ ছিল না। এবার এখন জরুরি তলব, বেশ কয়েকটা চিঠিও তারা দিয়েছে। গত মাসে লোকও এসেছিল, মানে ছোট ভাই আমাদের বাড়িতেই একেবারে চলে এসেছিল। বিষয়টা হচ্ছে যে তাদের পরিবারে যতজন শিশু সন্তান জন্ম নিচ্ছে, কেউই নাকি বাঁচছে না। তো ওই 4 ভাইয়ের ছেলেদের কোনো সন্তানই নাকি বাঁচছে না। বিষয়টা এই রকম অদ্ভুত এবং জটিল। তারা মনে করছে যে নিশ্চয়ই তাদের পরিবারে কোনো অশুভ কিছুর ছায়া পড়েছে, তাই এই অবস্থা। এখন আমি যদি গিয়ে একটু দেখে কোনো বিহিত করতে পারি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু পথেই যা বিপত্তি ঘটল, এখন সেই নূরপুরে পৌঁছতে পারলে হয়। যাই হোক, শেষ পর্যন্ত নদীর ওপারে গিয়ে পৌঁছলাম আমি। ঘাটে একটা গরুর গাড়ি ছিল, সেটায় চড়ে নূরপুর গ্রামে গেলাম। সাহাদের বাড়ি সেখানে সবাই মোটামুটি চেনে, তারা অবস্থাপন্ন। এক পাশে পাকা বাড়ি, আরেক পাশে মাটির বাড়ি, মাঝখানে বেড়া দেওয়া। আমি পাকা বাড়ির দিকেই গেলাম। ছোট কর্তা এগিয়ে এসে আমাকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেল। ছোট কর্তা হলো জেলা কোর্টের উকিল, আর সেজো ভাই মানে সেজো কর্তা পারিবারিক কাপড়ের ব্যবসার দেখাশোনা করে। তো সেজো কর্তা ঘরের ভিতরে ছিল। সে আমাকে দেখে বলল, আরে আসুন আসুন, আপনার অপেক্ষাতে ছিলাম। এখন আপনি ভরসা ঠাকুরমশাই। খুব চিন্তায় আছি। বংশের বাতি জ্বালাতে কি কেউ থাকবে না শেষ পর্যন্ত? বাপ ঠাকুরদা কি বংশধরদের হাতে একটু জলও পাবে না? তার করুণ কণ্ঠস্বর শুনে আমারও খুব খারাপ লাগলো। আমি বললাম, আরে
কি আশ্চর্য! এত ভেঙে পড়ছেন কেন? হ্যাঁ, এত ভেঙে পড়ছেন কেন? বসুন, বসুন, আপনি বসুন। আমি আস্তে আস্তে সব শুনছি। তা বাড়ির মা লক্ষ্মীরা সব ভালো আছেন তো? হ্যাঁ, এমনি ভালোই আছে সবাই। তবে বৌমারা কেউ সন্তান সম্ভবা হলেই চিন্তা ভাবনা বেড়ে যাচ্ছে। আতুর এই 3 দিনের মাথায় বাচ্চা নীল হয়ে যাচ্ছে আর মারা যাচ্ছে। আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের তো বিয়ে হয়ে গিয়েছে। বড় বৌমার 2 বার এরকম হলো। কাছাকাছি ওঝা ডেকে ঝাড়ফুঁক সবই করালাম, মা ষষ্ঠীর পুজোও করলাম, কিন্তু ছোট বৌমারও এমন হলো। বছর 2 হলো বিয়ে হয়েছে। প্রথম সন্তানের সময় বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু একই ব্যাপার ঘটল। বুঝলাম না, এ সাধারণ রোগ ভোগের ব্যাপার নয়, অন্য কিছুর ব্যাপার আছে। আপনার বড় 2 দাদার ছেলে মেয়ে কটি? বড় দাদার বড় ছেলে তো বাড়ি ছেড়ে চলে গিয়েছে অনেক দিন হলো, আর সে বিয়েও করেনি। দাদার মেজ ছেলে অসুস্থ ছিল, সেও মারা গেছে। ছোট ছেলের 2টি ছেলে, তাদের মধ্যে একটি মারা গেছে, আর একটি ছেলের কোনো সন্তান হয়নি, তারা এখানে থাকেও না। আর আমার মেজদার কোনো ছেলে নেই। 3টি মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন দাদাদের অবস্থাও ভালো নয়, অবস্থা অনেক পড়ে গেছে। ভাগাভাগির পর ব্যবসাটা ওরা আর চালাতে পারলো না। আমি বুঝতে পারছিলাম এদের পরিবারে এমন কিছু ঘটেছে যার ফলে এ সমস্ত কাণ্ড ঘটছে, কিন্তু কি সেই ঘটনা? বললাম, আচ্ছা, আপনাদের বাড়িতে কি কারো অপঘাতে মৃত্যু হয়েছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে? এমন হয়েছে? যতদূর মনে পড়ছে এমন তো কিছু হয়নি, তবে বহুদিন আগে, মানে আমিও তখন খুব একটা বড় নই, বুঝলেন, তবুও ঘটনাটা মনে আছে। আমার এক পিসিমা ছিলেন, বাল্য বিধবা। তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তার কাছে একটা বালগোপালের মূর্তি ছিল। তিনি ওই মূর্তিটাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তারপর যখন পরে দাদাদের সাথে ভাগাভাগি হয়ে গেল, ওই বালগোপালের মূর্তিটা বড় দাদার ভাগে পড়ে, পরিবারের বড় হিসেবে। তো সেই মূর্তিটা কি এখনো তার কাছেই আছে? হ্যাঁ, তাই তো থাকার কথা। তবে তেমনভাবে দাদার বাড়িতে ওই পুজো টুজো হয় না। দাদার শরীরও খুব একটা ভালো নয়। তা আপনার দাদার সাথে দেখা করা যাবে একবার? হ্যাঁ, কেন যাবে না? এখন 2 দাদারই বয়স হয়ে গিয়েছে। মাঝে যেমন শত্রুতার সম্পর্ক ছিল, এখন আর তা নেই। তবে এখন আপনি বিশ্রাম করুন, খাওয়া দাওয়া করুন, তারপরে দাদার কাছে নিয়ে যাব। খাওয়া দাওয়া হলো, বাড়ির মা লক্ষ্মীরাই পরিবেশন করলেন। তারপরে দুপুরে একটু বিশ্রামের জন্য আমাকে একটা ঘর দেওয়া হয়েছিল। সেখানে শুয়ে পুরো ব্যাপারটা ভাববার চেষ্টা করলাম। পিসিমার একটা ব্যাপার আছে ঠিকই, কিন্তু সে তো অনেক দিন আগেকার কথা। তারপরে এদের বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। তাহলে এই প্রজন্মের ছেলেদের ক্ষেত্রে এমন হচ্ছে কেন? পিসিমার বালগোপাল বড়দাদার কাছে আছে, তার ঠিক মতো যত্ন হয়তো। ঠিক আছে, বিকালে বড়দাদার সাথে দেখা করে জিজ্ঞাসা করতে হবে। সন্ধ্যের সময় সেজকর্তা এসে বড়দাদাদের বাড়ির দিকে নিয়ে গেল। এদের পাশেই তাদের বাড়ি, দরজা আলাদা। দরজা দিয়ে ঢুকে একটা উঠোন। উঠোনটা আগে একই সাথে ছিল, এখন মাঝখানে একটা বেড়া দেওয়া। তবে এদের অংশে ঢুকেই আমার কেমন যেন একটা অস্বস্তি হলো, বুঝতে পারলে? কি যেন অমঙ্গলের আশঙ্কা। বাড়িঘরও ভালো নয় তেমন। বাড়ির পেছনটা ঝোপঝাড়, সেখানে একটা নিম গাছ আর একটা আকন্দের গাছ রয়েছে।
বাড়িটা মাটির, দাওয়া উঁচু। একটা ঘরে প্রবেশ করলে একজন লোক এলো। ধুতি আর ফতুয়া পড়া, মেজ দাদা বলে আমার সাথে পরিচয় করিয়ে দিল সেজকর্তা। বড়দাদার কথা জিজ্ঞেস করতে উত্তর পাওয়া গেল বড় দাদা নাকি পুজোয় বসেছেন। তো আমরা ঠাকুর ঘরের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম যে একজন বৃদ্ধ একটি কালী মূর্তির সামনে বসে আছেন চোখ বন্ধ করে। তার খালি গা আর একটা লাল রঙের ধুতি পরনে, গলায় রুদ্রাক্ষের মালা। দরজার থেকে আমরা তার পাশটা দেখতে পাচ্ছিলাম। সেজকর্তা নিচু গলায় ডাকল, দাদা। তিনি আমাদের দিকে ফিরলেন, কিন্তু তার চোখের দৃষ্টিটা আমার ভালো লাগলো না। কেমন যেন অন্তর্ভেদী দৃষ্টি, ভ্রু দুটো কোঁচকানো। তার বয়স হয়েছে প্রায় 60-এর ওপর। মুখে কাঁচা পাকা দাড়ি, মাথায় একটাও চুল নেই, কপালে লাল সিঁদুরের তিলক। সেজকর্তা বলল, দাদা, ইনি আপনার সাথে একটু কথা বলতে এসেছিলেন। এখন আমি ব্যস্ত আছি, কথা বলা সম্ভব নয়। আচ্ছা বেশ দাদা, তাহলে পরেই হবে। এই বলে আমরা চলে আসছিলাম, কিন্তু সেজকর্তা হঠাৎ ঠাকুর ঘরের এদিক ওদিক তাকিয়ে বলল, দাদা, সেই বালগোপালের মূর্তিটা কই? সেটা তো দেখছি না। আমরা শাক্তপন্থী, বালগোপালের পুজো করা আমাদের পক্ষে নিষিদ্ধ। এইটা আমি সরিয়ে রেখেছি। ও আচ্ছা আচ্ছা। এ কথা বলে সেজকর্তা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলো। আমরা দুজনেই সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি বললাম, আপনার দাদা কালী সাধনা করেন? কি জানি, আগে তো খুব একটা দেখিনি। আসলে দাদার একমাত্র ছেলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরই না দাদার মধ্যে একটা পরিবর্তন আসে। তারপর আর এক ছেলে, বৌদি মারা যায়। হ্যাঁ, ঠিক একটা কথা মনে পড়েছে। দাদার কাছে না মাঝে মাঝে তান্ত্রিক লোকজন কিছু আসে। কয়েক বছর আগে দাদার গুরুদেব এসেছিলেন কাশী থেকে। তখন আমাদের সাথে দাদাদের কথা ছিল না। দাদার ছেলেও নিরুদ্দেশ হয়ে গেছে। তাই আমরা ভাবলাম হয়তো ছেলের সন্ধানে দাদা যাগযজ্ঞ জাতীয় কিছু একটা করাচ্ছেন। তো সেটা কত বছর আগে? তা 3-4 বছর তো হবেই। এরপর আমরা ফিরে এলাম, কিন্তু তাদের বড়দাদাকে দেখার পর থেকে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল আমার। আর এই বাড়িটায় কিরকম একটা অমঙ্গল ঘটছে বলে আমার মনে হচ্ছিল। সেজকর্তার বৈঠকখানা ঘরে বসে কথা হচ্ছিল। তো সেজকর্তা বলল, ও, আপনাকে না একটা কথা বলতে ভুলে গেছি। বেশ কয়েক মাস আগে একজন মানুষ এখানে এসেছিলেন। ভবঘুরে ধরনের মনে হলো। তবে আমার বাড়িতে কোনো অতিথি এলে আমি তাদের ফেরাই না, এই বৈঠকখানা ঘরেই থাকতে বলি। তাকেও তাই বলেছিলাম। অচেনা লোক, আমি তাকে আমার সমস্যার কথা কিছুই বলিনি। এক রাত থেকে ফিরে যাওয়ার সময় সে নিজে থেকেই বলল যে সেই শিশুটাকে ফিরিয়ে আনো, দেখবে তোমার বাড়িতেও চাঁদের হাট বসে যাবে। কালকে রাতে স্বপ্ন দেখলাম কিনা একটা শিশু হামা দিয়ে তোমাদের ঘরের দিকে আসতে চাইছে, কিন্তু পারছে না। তাকে নিয়ে আসার ব্যবস্থা করো আর ওই দিকে নোংরা সাফ করো। এই বলে সে চলে গেল। তার কথা শুনে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। পেছন থেকে ডাকলাম, ও মশাই একটু বসে যান, আপনার সাথে কিছু কথা ছিল। আপনার নামটা তো বলে যান। সে পিছু ফিরে বললে, আর কোনো কথা নেই, আমি অমর। জীবনে আবার কোনোদিন এই পথে এলে তোমাদের বাড়ির চাঁদের হাট দেখতে যাব, কেমন? মনে পড়ে গেল মা কালীর মন্দিরের সেই লোকটির কথা। হ্যাঁ, সেও তো তার নাম বলেছিল অমর। আপনি তাকে চেনেন না কি ঠাকুর মশাই? হ্যাঁ, আমি তো তারপর থেকে আরো চিন্তায় পড়ে গেলাম। কোনো উপায় বার করতে না পেরে আপনাকে আসতে চিঠি লিখলাম। আচ্ছা ঠাকুর মশাই, ওই লোকটা বলেছিল ওপাশের নোংরা সাফ করতে,
তা ও পাশে মানে ওই দাদাদের দিকে যে ঝোপঝাড় আছে সেগুলো কি পরিষ্কার করে দেব? না না, এখন কিছু করতে হবে না। আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞে কিছু কাজ হয়তো হবে। তবে তবে দেখুন, আপনাদের বাড়ির চারপাশে কেউ অমঙ্গলজনক বা অশুভ কাজকর্ম চালাচ্ছে, তার প্রভাব পড়ছে আপনাদের পরিবারে। সেই অশুভ যোগ আগে কাটাতে হবে, তারপর পুত্র কামনায় যজ্ঞ করব আমি। আগামীকাল রাত্রে পুজো হবে। আমি একটা ফর্দ করে দেবো, কিছু জিনিস আনতে হবে। হ্যাঁ, আর কিছু জিনিস আমিই জোগাড় করে নেব। আচ্ছা, এখানে শ্মশানটা কোন দিকে? শ্মশান কেন ঠাকুর মশাই? মানে কোনো ভয়ের কারণ আছে কি? না না, আপনার কোনো ভয় নেই। আপনার বাড়ির ওপর যে অশুভ ছায়া পড়েছে তা দূর করতে গেলে কিছু বিশেষ দ্রব্য চাই, যেগুলো আমাকে সংগ্রহ করতে হবে শ্মশান থেকে। অশুভ শক্তিকে অশুভ শক্তির দ্বারাই দূর করতে হবে, আর সেই জন্যই আজ সন্ধ্যের সময় আমাকে শ্মশানে যেতে হবে। আর আপনাকে যেগুলো আনার জন্য বলে দেব সেগুলো আনিয়ে রাখবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শ্মশানের পথটা গ্রামের একদম শেষের দিকে। ওই যে কাঁসাই নদী যেখানে বাঁক নিয়ে অন্যদিকে চলে গেছে, সেখানেই একটা চর আছে, সেই জায়গাতেই শ্মশান। জায়গাটার নাম ওই শ্মশান কালীর চর। আগে নাকি সেখানে ডাকাতরা বাস করত, এখনো সেখানে ডাকাতরা আসে। তবে একবার নদীতে বন্যার জন্য ওই চর থেকে ডাকাতরা কালী মূর্তি অন্য জায়গায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছে বলেই তো শুনেছি। ওখানে কয়েকটা ডিঙি নৌকা থাকে, ওগুলো কিন্তু ডাকাতদের। বিকেল হলে সেজকর্তার নির্দেশিত পথে শ্মশানের দিকে গেলাম। অনেকটা পথ হাঁটতে হলো, গ্রামের একদম শেষ। রওনা দিয়েছিলাম বিকেলে, যেতে যেতে একেবারে সন্ধে হয়ে গেল। আমার চাই কয়েকটা মরা জীবজন্তুর হাড়, শকুনের পালক, শ্মশানের কিছু কাঠ আর ছাই। শকুনের পালক পেলে ভালো, নয়তো কাকের পালক দিয়েই কাজ চালাতে হবে। এইসব সংগ্রহ করার জন্য শ্মশানের এদিক ওদিক ঘুরছি। হঠাৎ দেখলাম কে একজন যেন নদীর চর থেকে উঠে আসছে। আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম যে সেজকর্তার বড় দাদা, তিনি এখানে কেন? তার হাতেও দেখলাম কিছু জিনিস রয়েছে। তিনি প্রথমে আমাকে দেখতে পাননি, তারপর আমাকে দেখতে পেয়ে একেবারে আমার সামনে এসে দাঁড়ালেন। তো হঠাৎ আমার কি মনে হলো, বলে ফেললাম, দাদা হয়ে ভাইয়ের সর্বনাশ করতে আপনার একটুও বাঁধছে না? জায়গা জমি সবই তো হাতিয়ে নিয়েছেন, তা এখন তাদের একটু শান্তিতে থাকতে দিন না। এ কথা শুনেই তার মুখের চেহারা একেবারে ভীষণ হয়ে উঠল। তিনি বললেন, তুই আমাদের পরিবারের মধ্যে কথা বলার কে? এই গ্রাম থেকে চলে যা, চলে যা, না হলে। ওরে বাবা, হুমকি? না হলে কি কি হবে? এক তান্ত্রিকের অভিচার ক্রিয়ায় বাধা দেওয়ার শাস্তি কি সেটা জানিস? হ্যাঁ, মৃত্যু। পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না। ওই বালগোপালের মূর্তিটা, ওই বালগোপালের মূর্তিটা কোথায় বিক্রি করে দিয়েছেন? কোথায়? কি ভাবছেন আমরা কেউ জানতে পারবো না? একথা শুনেই তার চোখ একেবারে রক্তবর্ণ হয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু তিনি আর কিছু বললেন না। হন হন করে হেঁটে চলে গেলেন। আমিও আমার জিনিসপত্র সব সংগ্রহ করে ফিরে এলাম। সেদিন আর সেজকর্তার সাথে বিশেষ কথাবার্তা হলো না, সেও ব্যস্ত ছিল। রাতে খাওয়া সেরে শুয়ে পড়লাম। রাত্রে ঘুমিয়েও পড়লাম, কিন্তু ভোরবেলা একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি। একটি কিশোরী কন্যা কোলে একটি শিশু নিয়ে দাঁড়িয়ে আছে একটি বন্ধ দরজার সামনে। কিশোরীটির চোখে জল, সে গুমরে গুমরে কাঁদছে। ঘুমটা ভেঙে গেল। এমন স্বপ্ন দেখলাম কেন আমি? কেন? এই বাড়িতেই কি আগে কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল?
তো পরদিন ঘুম থেকে উঠে সেজকর্তাকে আর কিছু বললাম না। বাড়িতে পুজো, সেজকর্তা নানা কাজে ব্যস্ত, বৈঠকখানা ঘরে বসেছিলাম। হঠাৎ শুনলাম উঠোনে কিসের যেন গোলমালের আওয়াজ। বাইরে গিয়ে দেখি উঠোন ময় নোংরা। সেজকর্তা আমাকে দেখে এগিয়ে এসে বলল, দেখুন দেখি, উঠোনে কারা যেন কি সব নোংরা ফেলে গেছে। গাছের ডাল, মরা পাখি, এমনকি একটা মরা বিড়াল পর্যন্ত ফেলে রেখে গেছে। আমার একটা সন্দেহ ছিলই। বেড়ার ওপারে নিম গাছের আড়ালে একটা লোক রয়েছে বলে মনে হলো। সে আড়াল থেকে এদিকে নজর রাখছে। এটা ওদেরই কাজ, আমার পুজোয় বিঘ্ন ঘটাতে চাইছে। যাই হোক, সেজকর্তাকে বললাম, আচ্ছা আপনারা একটা কাজ করুন, লোক দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করিয়ে দিন। আমি স্নান করে নদীর জলে মন্ত্র পড়ে দিচ্ছি, সেই জল বাড়ির চারদিকে ছড়িয়ে দিতে হবে, কেমন? আমি তখনই উঠোন থেকে চলে গেলাম না, ওই বাড়ির দিকে নজর রাখলাম। দেখলাম যে লাল জামা, লাল ধুতি পরা দুটো লোক ওদের ঘরে এসে ঢুকল। তো যাই হোক, স্নান সেরে নদীর জল একটা গটিতে করে নিয়ে বাড়ির চারদিকে ছড়িয়ে দিলাম। কিন্তু মনে হলো কেউ যেন আমাদের ওপর নজর রাখছে। প্রথমে ভেবেছিলাম যে হোম যজ্ঞ ওই উঠোনই করব, কিন্তু পরে ঠিক করলাম পাকা বাড়ির ছাদে যজ্ঞটা করব, কারণ উঠোনে করলে সহজেই ওদের চোখে পড়ে যাবে আর নানাভাবে ওরা যজ্ঞে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে। তার আগে সকালে সেজকর্তাকে বলেছিলুম যে এই যজ্ঞ অমঙ্গল দূর করার যজ্ঞ, কিন্তু অমঙ্গল যারা করতে চায় তারা কি সহজে যেতে চায়? তারাও নানা রকম উৎপাত করতে পারে। তাই মা লক্ষ্মীদের যদি কোনো অন্য বাড়িতে রাখা যায় রাতটার মতো তো ভালো হয়, কারণ না হলে তারা ভয় পেতে পারে। যাই হোক, সেই মতো মা লক্ষ্মীদের নিয়ে ছোটকর্তা নদীর ওপারে তার শ্বশুর বাড়িতেই চলে যাচ্ছিল। ফাঁকা বাড়িতে আমি আর সেজকর্তা পুজোর জোগাড় করছিলাম। তো হঠাৎ নিচের থেকে একটা চিৎকার, কে যেন চেঁচাচ্ছে, ওরে বাবা রে, গেলাম রে। নিচে গিয়ে দেখি একটা কালো হাড়জিরজিরে লোক উঠোনের যেখানে সীমানা সেখানে পড়ে আছে। সে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ আমি সেখানটায় মন্ত্রপুত জল ছড়িয়ে দিয়েছিলাম। সেইখানেই সে পড়ে আছে, দেখলাম ছটফট করছে, উঠতে পারছে না। ওই মন্ত্রপুত জলের প্রভাব আর কি। তো আমি সেখানে গিয়ে বললাম, কে? শ্বেত সর্ষে আর শকুনের পালক ছড়াতে এসেছিলে, তাই তো? কিন্তু পারলে না ঢুকতে, কেমন? আমার এই কথা শুনে সে কোনো রকমে ছেঁচড়ে উঠোনের বাইরে যেখানে ঝোপঝাড় আছে সেখানে চলে গেল। আর আমি সেজকর্তাকে দেখালাম একটা মাটির সরা উল্টে পড়ে আছে উঠোনের ঠিক বাইরে, একেবারে ঝোপের ভিতর, আর কিছু সর্ষে আর শকুনের পালক পড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন সন্ধে হয়ে আসছে। আমি সেজকর্তাকে বললাম উঠোনের চারদিকে 4টে প্রদীপ জেলে দিতে। ছাদে গিয়ে সব জোগাড় করে হোমের কাঠে আগুন জ্বালবো। এমন সময় প্রচণ্ড ঝড় শুরু হলো। মানে সেই যে কি ভীষণ হাওয়া, অথচ কোনো মেঘ ছিল না, আকাশ পরিষ্কার ছিল, এখনো আকাশে তারা, কিন্তু আমাদের আশেপাশে ভীষণ হাওয়া বইছে। আমি উঠে গিয়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে মন্ত্রপুত জল ছড়াতে লাগলাম আর মন্ত্র পড়তে লাগলাম। কিছুক্ষণ এমন করার পর হাওয়াটা কমে এলো। ধীরে ধীরে কমে এলো। তারপরেই যজ্ঞের আগুন জ্বালাতে পারলাম আমি। সেজকর্তা অনেক বেলকাঠ জোগাড় করে নিয়ে এসেছিল। ঘি ঢালার পর যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আমি মনে মনে অপদেবতা তাড়াবার মন্ত্র বলতে লাগলাম। ওম বেতালশ্চ পিশাচশ্চ রাক্ষসাশ্চ সরীসৃপ আপসর্পন্তু তে সর্বে দূরিপনয়নঃ
ॐ अग्नये स्वाहा। ॐ अग्नये स्वाहा। ॐ अग्नये स्वाहा। এভাবেই অগ্নিদেবতাকে আহ্বান করার মন্ত্র পড়তে লাগলাম। আর তার কিছুক্ষণ পর আমাদের চারপাশ ঘিরে একটা অগ্নি বলয়ের সৃষ্টি হলো। আর তার সঙ্গে দেখতে পেলাম ওই অগ্নি বলয়ের বাইরে একটা কালো ছায়া। হ্যাঁ, মেঘের মতো জমাট বাঁধা একটা কালো ছায়া। সেই অগ্নি বলয়টা আস্তে আস্তে ঘুরছে, আর ওই জমাট বাঁধা মেঘ ক্রমশ দূরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ওই অগ্নিবলয় অদৃশ্য হয়ে গেল। যজ্ঞের আগুন জ্বলতে লাগলো দাউ দাউ করে। তখনও পুজোর কিছু বাকি ছিল। শেষ করলাম। শ্মশান থেকে যে জিনিসগুলো এনেছিলাম, শকুনের পালক আর কোনো একটা জন্তুর হাড় পুড়িয়ে যে ভস্মচূর্ণ হয়েছিল, সেটা আমি সেজকর্তার কপালে লাগিয়ে দিলাম, আর নিজের কপালেও লাগিয়ে নিলাম। এরপর নিচে নেমে এসে সেজকর্তাকে বললাম, এই নিন, হোমের আগুন থেকে পাওয়া এই ভস্ম আপনার ঘরের প্রত্যেক দরজার উপর লাগিয়ে দিন, আর তারপর প্রত্যেক ঘরের বাইরে একটা করে প্রদীপ জ্বালিয়ে দিন। ব্যাস, আজ রাতের মতো কাজ এখানেই শেষ। রাতে খাওয়া সেরে শুয়ে পড়লাম। পালা, এখান থেকে পালা, বিপদ। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দেখি যে প্রায় 1 হাত লম্বা একটা গিরগিটি জলজলে চোখে এদিকে তাকিয়ে রয়েছে আর জিভ পার করছে ঘন ঘন। বৈঠকখানা ঘরটা পাকা, কিন্তু টিনের চাল। জানলা খোলা ছিল একটা, সেখান দিয়েই সেটা এসেছে বোধহয়। তো দরজা খুলে দিলাম, যদি দরজা দিয়ে বেরিয়ে যায়। দরজা খুলতেই দেখলাম একটা লোক উঠোনের বেড়াটা পেরিয়ে ওদিকে চলে গেল। তাহলে সেই কি এই গিরগিটিটা আমার ঘরে ফেলে দিয়ে গেছে? আরেকটু ভালো করে দেখব বলে উঠোনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখি একটা কি যেন ওদিক থেকে এদিকে এসে পড়ল। প্রদীপটা হাতে নিয়ে দেখতে যাব, একটা আগুনের পিণ্ড কে যেন এদিকে ছুড়ল। কিন্তু হঠাৎ ভীষণ হাওয়া, সেই পিণ্ডটা সেই দিকেই ঘুরে গিয়ে ওদিকের খড়ের চালে গিয়ে পড়ল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগেই বলেছি, ওই দিকের বাড়ি ঘর ভালো ছিল না। এদিক ওদিক অনেক শুকনো পাতা পড়েছিল। ছোট বাঁশের টুকরো দিয়ে তৈরি জানলা দরজা সবই দেখতে দেখতে আগুন ধরে গেল। ধোয়ার গন্ধে অনেকেরই ঘুম ভেঙে গিয়েছিল। সেজকর্তাও হায় হায় করে সেদিকে ছুটে গেল। কিন্তু পুকুরটা ওদের বাড়ি থেকে ছিল বেশ অনেকটা দূরে। জল এনে দিতে দিতে আগুনে পুড়ে প্রায় সব শেষ হয়ে গেল। বড় দাদার প্রায় সারা শরীর আগুনে পুড়ে গিয়েছিল। কোনো রকমে সে এসে উঠোনে নেমে শুয়ে পড়ল। পুরো বাড়ি ধ্বংসাবশেষের মতো পুরো বাড়ি হয়ে গেল অল্প সময়ের মধ্যে। সেজকর্তা বড় দাদার কাছে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে দিল। আমিও গিয়ে সেখানে দাঁড়ালাম। বড়দাদা হাতের ইঙ্গিতে আমাকে তার পাশে বসতে বলল। খুব ধীরে ধীরে সে বলল, সেজকর্তাকে উদ্দেশ্য করে, কান্নাকাটি করো না, সবই আমার কর্মফল। তোমার ক্ষতি চেয়েছিলাম আমি শেষ হয়ে গেলাম। শ্মশানকালের চরে যদি কাউকে দেখতে পাও তাহলে বলো, আমি ওকালের মায়া ত্যাগ করেছি। তাকে যেন একবার খবর দেয়, সে যেন তার পিতার শেষ কাজটা করে। তারপর সে 2 দিন বেঁচে ছিল। মেজকর্তা একজন বৈদ্য ডেকে নিয়ে এসেছিল। সে সমস্ত শরীরে একটা ওষুধের প্রলেপ দিয়ে গিয়েছিল। মেজকর্তা গেছিল মেয়ের বাড়ি, তো তাকেও খবর দেওয়া হলো। এই 2 দিনে বড়দাদা ছাড়া ছাড়াভাবে যে কথা বলল, তাতে বোঝা গেল যে তার ছেলে ডাকাতের দলে ভিড়ে গিয়েছিল, আর সেই বাড়ি থেকে বালগোপালের মূর্তিটা চুরি করে নিয়ে গিয়েছিল। তার নিজের সংসারের এমন অবস্থা হওয়ার জন্য সে ছোট কর্তা
সেজকর্তা এদের সংসারের বাড় বৃদ্ধি সহ্য করতে পারছিল না, আর তাই সে কিছু তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে তাদের ক্ষতি করতে চেয়েছে অনেক দিন ধরে। শেষ পর্যন্ত তার কথা বন্ধ হয়ে গেল, আর তারপর সে মারা গেল। কিন্তু বাল গোপাল মূর্তির কি খোঁজ পেলেন? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, একটা না কথা বলে গলাটা একেবারে শুকিয়ে গেছে। আরেকবার চায়ের কথা বলে আসি, দাঁড়াও একটু। হ্যাঁ হ্যাঁ, আরেকবার চা হোক, গল্পটা এমনিতেই জমে গেছে, এর উপর একটু চা হলে আরও জমবে মনে হচ্ছে। তোমরা বসো, বুঝলে? আসছি আমি, দাঁড়াও। তারানাথ মাঝে মাঝে আমাদের সিগারেট খাওয়ার সুযোগ করে দিয়ে ভেতরে চলে যায়। আমি আর কিশোরী দুটো কাঁচি সিগারেট বার করে টান দিয়ে নিলাম। কিশোরী বলল, গল্পটা জমে উঠেছে, বেশ সুন্দর। তবে শেষ পর্যন্ত ওই বাল গোপালটা পাওয়া গেল কিনা, এটাই এখন মূল প্রশ্ন। হ্যাঁ, মানে এই বালগোপালের সাথে ওদের পরিবারের সন্তান না হওয়ার একটা যোগসূত্র আছে মনে হচ্ছে। চলো, আর দেরি নয়, বাড়িও ফিরতে হবে। বাইরে দাঁড়িয়ে আমরা সিগারেট খাচ্ছিলাম। সিগারেট শেষ করে ঘরে এসে বসতে 5 মিনিটের মধ্যে তারানাথ ফিরে এলো। বলল, হ্যাঁ, চা আসছে, বুঝতে পারলে? তা তোমরা কি যেন বলছিলে? আমরা কি বলবো, আপনি বলুন না। এই তো চা এসে গেছে। হ্যাঁ, নাও 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 নাও, চা নাও আগে। হ্যাঁ, বড় দাদার তো জীবন শেষ হয়ে গেল। মেজকর্তাও খুব কান্নাকাটি করছিল, অনুতাপ করছিল, ভাইয়ে ভাইয়ে অশান্তির জন্য একটা পরিবার পুরো নষ্ট হয়ে গেল। তো সেজকর্তা একদিন বলল, আসলে আমাদের মাকে বাবা বিয়ে করেছিলেন বড় দাদা মেজ দাদার মায়ের মৃত্যুর পর। আমরা সৎ ভাই, তাই আমাদের ওপর এত হিংসে ছিল ওদের। তার উপর আমরা 2 ভাই পড়াশুনো করলাম, নিজেদের প্রতিষ্ঠিত করলাম, আর ওদিকে দাদার এক ছেলে কোথায় চলে গেল, আর এক ছেলে অসুস্থ হয়ে মারা গেল। সেই থেকেই তো। আচ্ছা, দাদা বললেন যে তার ছেলে ডাকাতদের দলে ভিড়ে গিয়েছিল। বাড়ির বালগোপাল মূর্তি নাকি সেই চুরি করেছিল। তাই তো শুনলাম। তাকে খবর পাঠিয়েছি গ্রামের একজনকে দিয়ে। ওই শ্মশান কালীর চরে ডাকাতদের আড্ডা, সেখানেই তাদের দেখা পাওয়া যায়। পিছন থেকে হঠাৎ কে যেন কি বলে উঠল, ঠিক শুনতে পেলাম না। তারপর বড়দাদার সেই ডাকাত ছেলের সামনে এসে সেজকর্তার সামনে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলল, তার কুকর্মের ফলেই আজ পরিবারের এই দশা। সে শ্মশানকালীর চরে ঘুরে বেড়াত। ডাকাত সর্দারকে অনেক করে বলেও সে তাকে প্রথমে দলে নিতে রাজি হয়নি। তারপর বাড়ি থেকে ওই বাল গোপালের মূর্তি ডাকাত সর্দারকে এনে উপহার দিতে তার মন গলে। তার সেই মূর্তিটা ডাকাত সর্দারের খুব পছন্দ হওয়াতে ওই মূর্তিটাকে এই মন্দিরে সে রেখে যায়। এখন আর ডাকাত সর্দারও নেই, ডাকাতের দলও নেই। নৌকো ডুবিতে মারা গেছে প্রায় সবাই। সেও সেদিন সেই নৌকোয় ছিল, কিন্তু সে সাঁতার কেটে পাড়ে উঠে আসতে পেরেছিল। সেজকর্তা যেন তাদের বাড়িতেই মূর্তিটা ফিরিয়ে নিয়ে যায়, তাহলে তার পাপের হয়তো কিছুটা লাঘব হবে। এই বলে সে চোখের জল মুছতে মুছতে বিদায় নিল। যাক বাবা, তাহলে বাল গোপাল তার ঘরে ফিরে এলেন। সেই অমর বলে ভদ্রলোকের সাথে আর দেখা হয়েছিল না, তার সাথে আর দেখা হয়নি। তবে ওই 2 ভাই, ওই যাদের মা অসুস্থ হয়েছিল, তাদের সাথে দেখা হয়েছিল। প্রথমজন আমাকে দেখে এগিয়ে এসে বলল, ওই ভদ্রলোক কোথায়? সেই অমন নাকি নাম বলেছিলেন? তা তো জানি না, তার সাথে আমার আর দেখা হয়নি। ভদ্রলোক একজন নমস্য ব্যক্তি, তিনি বলেছিলেন বাড়ি গিয়ে চন্দ্র দর্শন করবে। আমাদের দুজনের বউই সন্তান সম্ভবা ছিলেন, দেখি গিয়ে দুজনেরই ছেলে হয়েছে, আর মাও সুস্থ হয়ে উঠেছেন। বাহ, খুব আনন্দের খবর। আচ্ছা, তাহলে আমিও এবার বাড়ির দিকে যাই এবার।
আপনারা আপনাদের বাল গোপালকে নিয়ে এবার বাড়ি ফিরে যান। দেখবেন এবার আপনাদের বাড়িতেও চাঁদের হাট বসে যাবে। শেষ কথাটা সেজ কর্তা ছোট কর্তার উদ্দেশ্যে বললাম আমি। তাদের মুখে হাসি দেখে খুব ভালো লাগছিল যেন। আমার সামান্য প্রচেষ্টার ফলে যদি কারো মুখে হাসি ফোটাতে পারি আমি, সেটা একটা পরম পাওয়া, বুঝলে বিভূতি, একটা পরম। বুঝলাম। তবে এখানেও আকাশে চাঁদ উঠে গেছে। চাঁদ দেখতে দেখতে আমরা এবার বাড়ির দিকে যাই। চলো হে কিশোরী, আর যদি কিছু বাকি থাকে তো সেটা পরের দিন হবে, কেমন? আসি ঠাকুর মশাই।